আসসালামু আলাইকুম। তীর প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ পয়েন্টসে সকলকে আমন্ত্রণ। দেখেন, যে উইকেটে পাকিস্তান 120 করতে পারে না, বিরাট কোহলির মতো ব্যাটার তিনি বল ব্যাটেই লাগাতে পারেন নাই। দুইটা ম্যাচে আমরা দেখেছি, রোহিত শর্মাকেও স্ট্রাগল করতে দেখেছি। সেই রকম উইকেটে একজন সেট ব্যাটারকে যখন কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্তে আউট দেওয়া হবে এবং তার আগের কনসিকুয়েন্সটা এরকম হবে যে মাহমুদুল্লাহ রিয়াদকেও একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দেওয়া হয়েছিল রিভিউ নিয়ে, ওটা অনেক বেশি পরিমাণ দেখতে বাজে লাগতো, যে কারণে আসলে ম্যানুপুলেট করা সম্ভব হয় নাই। কিন্তু তাওহিদ হৃদয়ের ঘটনাটা ম্যানুপুলেট করা হয়েছে কি হয় নাই, সেটা একটা অনেক বড় প্রশ্ন কিন্তু জাগতে পারে। ইনফ্যাক্ট অনেকেই মন্তব্য করতে পারেন যে জাকের আলী অনেক কেন ওই প্রেশার সিচুয়েশনে ছক্কা মারতে পারেন নাই, মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কাটা কেন ওই সময় হয় নাই। দেখেন, যেই কন্ডিশনে ইন্ডিয়া 120 করতে কাপাকাপি করলো, পাকিস্তান 120ই করতে পারলো না, ইভেন সাউথ আফ্রিকা 114 করলো, ওই কন্ডিশনে যে প্লেয়ারটা ফ্লোতে ছিল সেই প্লেয়ারটা কেমন প্রশ্নবিদ্ধ আউট দেওয়াটাই টার্নিং পয়েন্ট। ব্যাক টু ব্যাক ওভার এরকম বাজে আম্পায়ারিং, এই ধরনের কন্ডিশনে ফিনিশিংটা সেট ব্যাটসম্যানটাকেই করতে হবে। এই কন্ডিশনে ইন্ডিয়া 89 রানে 4 উইকেট থেকে শেষে 96 রানে 7 উইকেট হয়ে গেল। পাকিস্তান 73 রানে 3 উইকেট থেকে 102 রানে 7 উইকেট হয়ে গেল। সেইখানে সেট ব্যাটারকেই ইনিংসটা ক্যারি করতে হবে, নতুন ব্যাটারের অ্যাডজাস্টমেন্টের আসলে টাইম নাই। সো জাকের আলী অনেক কিংবা রিশাদ হোসেনকে আমি ব্লেম দিতে পারবো না এই জায়গাটাতে। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদের ফুলটাসের ছক্কাটা ভাই, এইটা ব্যাড লাক। মানে এটা আসলে 10 দিনে 9 দিনই ছক্কা হবে, একদিনই ছক্কা হয়নি, সেটা আজকে হয় নাই। এটার আসলে কোনো ব্যাখ্যা নেই আমার কাছে মনে হয়, এটা ব্যাড লাক। তা কিন্তু যে ব্যাটারটা রান পাচ্ছেন এই উইকেটে, এই ডিফিকাল্ট কন্ডিশনে যে ব্যাটারটা রান পাচ্ছেন, অল অফ আ সাডেন ওই মোমেন্টটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে। আগের বলে মাহমুদুল্লাহ রিয়াদ, এর পরের ওভারে দেখা গেল তাওহিদ হৃদয়ের এগেনস্ট আমরা দেখতে পেলাম যে এই প্রবলেমটা। হকাই যে ম্যানুপুলেট করা যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা গত রাত একটা ভিডিও করেছিলাম। রবিচন্দ্রন আশ্বিনের কথা বলেছে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচে। তিনি একদম স্টাম্প মাইক্রোফোনের সামনে গিয়ে বলেছিলেন সুপার স্পোর্টসকে, যারা প্রোডাকশন করছিল, যে তোমরা ম্যানুপুলেট করার জন্য আরও অন্য ওয়ে খুঁজে বের করো ভাই। লক্ষ্মণ শিবরামাকৃষ্ণন ইন্ডিয়ান কমেন্টেটর, তিনি একটা ম্যাচের কথা বলেছিলেন যে অস্ট্রেলিয়ান কমেন্টেটর তার পাশে প্রোডাকশন ডিরেক্টরকে ওয়াকিটকিতে ফোন দিয়ে বলেছিলেন যে উইকেট জোনটাকে এক্সপ্যান্ড করে দেওয়ার জন্য। তারপর গাঙ্গুলিকে একটা এলবিডব্লিউ দেওয়া হয়েছিল। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের জন্য এগুলো আসলে নতুন কোনো কিছু না। গত টি-20 বিশ্বকাপে যদি আপনি চিন্তা করেন, লিটন কুমার দাস দুর্দান্ত ব্যাটিং করছিলেন, বৃষ্টি নামলো, এরপর খেলা তাড়াতাড়ি শুরু করার একটা আর্জেন্সি তৈরি হয়ে গেল, মাঠ ভেজা ছিল। ইভেন আপনি যদি সেই সময়কার ইএসপিএন ক্রিকইনফো বা ক্রিকবাজের কিছু ম্যাচ কমেন্ট্রি লক্ষ্য করে দেখেন, ক্রিকবাজ বলছিল যে মাঠ তো এখনও ভেজা আছে, কেন এই সময়টায় আম্পায়াররা তাড়াহুড়া করছেন খেলা শুরু করার জন্য। ক্রিকইনফোর কমেন্ট্রিতে লেখা ছিল যে ইন্ডিয়ান যে থ্রোয়ার রাঘু, সে মোটামুটি ব্রাশ এবং অন্যান্য কিছু যন্ত্রপাতি নিয়ে ডাগআউটের আশেপাশে ঘোরাঘুরি করছিল বাউন্ডারির ওপাশে, যে ইন্ডিয়ার ব্যাটারদের জুতার স্পাইকে কাদা লেগে যাচ্ছিল। সো ওই রকম একটা কন্ডিশনে আম্পায়ার তাড়াহুড়া করেছিলেন মাঠে নামার জন্য। সাকিব আল হাসানের সঙ্গে আম্পায়ারের একটা বাদানুবাদ হচ্ছিল। এর পেছনে কারণটা হচ্ছে একটা রিসোর্স টেবিল আছে আইসিসির। ডিএলএস মেথডে যখন খেলা পরবর্তী সময় রিভাইজ টার্গেটটা হয়, সেক্ষেত্রে যত কম ওভার কাটা হয়, বিষয়টা বুঝে নেন, যত কম ওভার কাটা হয় বোলিং টিম তত ফেভার পায়, আর যত বেশি ওভার কাটা হয় ব্যাটিং টিম তত ফেভার পায়। ওই সময়টা যে একটা অবস্থা ছিল বাংলাদেশের জন্য একদম মাস্ট উইন একটা গেম ছিল। ওই সময়টা খেলা বন্ধ হওয়ার পর তাড়াহুড়া করে তারা খেলাটাকে স্টার্ট করতে চেয়েছে, যাতে বেশি ওভার যদি কাটা হতো তাহলে অ্যাডভান্টেজটা ব্যাটিং সাইড পেত। যেহেতু কম ওভার খেলা হয়েছে, অ্যাডভান্টেজটা বোলিং সাইড পেয়েছে। এই রিসোর্স টেবিলের মাধ্যমে আপনারা একটু ক্যালকুলেশন করলে বিষয়টা বুঝে যাবেন। আইসিসির টুর্নামেন্টে অলওয়েজ বড় টিমগুলোর উপর একটা ফেভারেট জায়গা থাকে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি খেয়াল করে দেখেন 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের ঠিক তার পরের ম্যাচটা বাংলাদেশের পাকিস্তানের এগেনস্টে, সাকিব আল হাসান তখন ফর্মে ছিলেন। সাকিব আল হাসানের একটা আউট, যে আউটটা দেওয়া হয়েছিল, বলটা ব্যাটে লেগেছিল, একদম বলটা ব্যাটে লেগেছিল, বাট আম্পায়ার স্নিকোমিটারের ওই জায়গাটা আমলে নেন নাই। স্নিকোমিটার শো করছিল যে বলটা সাকিব আল হাসানের ব্যাটে লেগেছিল। ইভেন সাকিব এগিয়ে এসে কিন্তু 3 মিটার এগিয়ে এসে বলটা নেগোশিয়েট করেছিলেন। যদিও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে 3 মিটার এগিয়ে আসলে হকাই আর কাজ করতে পারে না, হকাই সারেন্ডার করে ফেলে, তখন অনফিল্ড আম্পায়ারের ডিসিশনটাই আসলে থার্ড আম্পায়ার দেন। কিন্তু ওই হকাই পর্যন্ত এলবিডব্লিউ চেক করার প্রয়োজনীয়তাই পড়ে না যদি আম্পায়ার ওই স্নিকোমিটারটাকে ওইখানে মেনে নেন, কারণ স্নিকোমিটারে স্পষ্ট দেখা যাচ্ছিল বলটা ব্যাটে লেগেছিল। সো ওই জায়গাটা তো আলটিমেটলি কিন্তু অনেক কথাবার্তা হয়েছিল, যদিও পরবর্তী সময় বাংলাদেশ ব্যাটিং কলাপস করেছিল। আপনি 2015 সালে যদি একটু ফেরত যান, 2015 সালে একই পার্টিকুলার ম্যাচে, সেই সময় আমি কমেন্ট্রি করছিলাম, বাংলা কমেন্ট্রি, এবং ওই বিশ্বকাপটা আমার খুব ভালো মতো মনে আছে। ওই ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক ক্রিকেটাররাই টেলিফোনে আমাদের সঙ্গে কমেন্ট্রি প্যানেলে যুক্ত হয়েছিলেন। তারাও বলেছিলেন যে কী কী হচ্ছিল আসলে ওই দিনটাতে। রোহিত শর্মার নো বলটা,
একদম রোহিত শর্মা ওই সময় সেট একজন ব্যাটার, হি ইজ আ ডেঞ্জারাস ব্যাটার, তাকে যখন আপনি এরকম একটা সিনারিও থেকে নো বল কল করবেন, খেয়াল করে দেখেন এই যে বলটা এখানে, আমরা যদি রোহিত শর্মার ওয়েস্ট লাইনটা ধরি তাহলে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন, আর কত সামনে থেকে বলটাকে তিনি নেগোশিয়েট করেছেন। মূলত নো বলের যে নিয়মটা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, যখন কোনো একটা বল ব্যাটারের দিকে আসছে তখন সেই ব্যাটার তিনি যদি আপরাইট অবস্থায় পপিং ক্রিজে দাঁড়িয়ে থাকেন, সেই জায়গাটায় আলটিমেটলি তার ওয়েস্ট লাইনের উপর দিয়ে যদি যায় তাহলে সেটা নো বল বলে গণ্য হবে। এখানে দেখাই যাচ্ছে যে রোহিত শর্মা এমনিতেই অনেক আগে থেকে শটটাকে নেগোশিয়েট করেছেন, আর যদি তিনি আপরাইট অবস্থায় দাঁড়িয়ে থাকতেন তার কোমরটা আরও উপরে থাকতো। এখানে তো রোহিত শর্মার পেছনের পাটা আমরা দেখতে পাচ্ছি যে বেন্ড করা, তার মানে তিনি আরও নিচু হয়েছেন। সো একদম কমন সেন্সের কথা, এই জায়গাটায় বড় টিমের ফরে আইসিসি টুর্নামেন্টে বিষয়গুলো ঘটে। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। সুরেশ রায়নার এলবিডব্লিউ এর ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছিল, যে সুরেশ রায়নার এলবিডব্লিউ এর ওই সময়টাতে আলটিমেটলি যে বিষয়টা আমরা তখন দেখতে পেয়েছিলাম, বলটা হকাইতে দেখানো হয়েছে, অর্ধেক পোর্শন এইদিকে সিমের অর্ধেক পাশ রয়েছে একদম খুব নিখুঁতভাবে, সিমের অর্ধেক পাশ রয়েছে উইকেট জোনে, আবার বাকি অর্ধেক পাশ উইকেট জোনের বাইরে। এবং এই জায়গাটায় তারা হিসেবটা এরকম মাইট বি তারা এরকম দেখাতে চেয়েছিল, সেটা হচ্ছে ওই যে 49-51%, যে 49% ভেতরের দিকে, বা আমি আসলে জানি না মানে বিষয়টা কী করা হয়েছিল। সুরেশ রায়নার এই এলবিডব্লিউ ডিসিশনটা দেয়া হয় নাই, সেটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছিল। সো সবসময় যেটা দেখা যায় যে আইসিসি টুর্নামেন্টগুলোতে বড় দলগুলোতে এই একটা ইনফ্লুয়েন্সের জায়গাটা থাকে। টু বি ভেরি অনেস্ট, আমি আবারও বলছি, এই পার্টিকুলার ম্যাচটাতে অনেকে আছেন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে দুষবেন, জাকের আলী কেন ছক্কা মারতে পারে নাই, ফুলটাস পেয়েও মাহমুদুল্লাহ কেন ছক্কা মারতে পারে না, ডেফিনেটলি এটা ব্যর্থতা হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ কন্ডিশনটাও আপনাকে বিবেচনা করতে হবে। এই কন্ডিশনে এরকম প্রেশার গেমে পাকিস্তানও কালকে পারে নাই, পাকিস্তানও সেদিন পারে নাই, ইন্ডিয়ান প্লেয়ারদেরও লাস্টের দিকে অনেক ঝামেলা হয়েছে। সো দ্যাট ইজ নট দ্যাট মাচ ইজি। আপনি এখন মাহমুদুল্লাহ রিয়াদের স্কোর কার্ড দেখে বলতে পারেন স্ট্রাইক রেট কমে, এই উইকেটে কার স্ট্রাইক রেট বেশি ভাই? এই উইকেটে কারো স্ট্রাইক রেট বেশি না, ফুলটাস মাহমুদুল্লাহ রিয়াদ যেটা এটা মিস হয়ে গেছে, সামহাও কোনো একটা কারণে মিস হয়ে গেছে। শট তিনি করেছেন, তিনি নিজেও অবাক হয়ে গেছেন যে এটা কেন করতে পারি নাই। সো আন্ডার দিস কন্ডিশন এরকম ডিফিকাল্ট গেমে আপনি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে ব্লেম করতে পারেন না। আপনার যে প্লেয়ারটা বেটার ব্যাটিং করছিল, যে প্লেয়ারটা কন্ডিশনটা অ্যাডজাস্ট করে ফেলেছিল, সেই প্লেয়ারটার সাথে যখন এই ধরনের কাজ করা হয়েছে, ম্যাচটা আলটিমেটলি আমার কাছে মনে হয় যে টার্নিংটা, এই পোর আম্পায়ারিংটা এই ম্যাচের টার্নিং পয়েন্টে একটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সো আমি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে আসলে দোষ দিতে চাই না। ইন্ডিভিজুয়াল প্লেয়ার ওইটা অন আ গিভেন ডে এরকম ডিফিকাল্ট কন্ডিশনে বললাম তো ইন্ডিয়া পাকিস্তানেরও ওই ঝামেলা হয়েছে। সো আপনি ওই লাস্টে দোষ দিবেন রিয়াদ কেন 6 মারতে পারে নাই, জাকের আলী অনেক কেন রান করতে পারে নাই, ওই দোষ দিয়ে আসলে লাভ নাই। যে প্লেয়ারটা টাচে ছিল ওই প্লেয়ারটার এগেইনস্টে যে কাজটা করা হয়েছে সেটা আসলে ক্রিকেটীয় স্পিরিটের আমার কাছে মনে হয় পরিপন্থী জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।